আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একটা রিভিউ দেখবো আজকে আমরা, ঠিক আছে? তোমরা জানো যে নবম দশম শ্রেণীতে একটা বই পড়ানো হতো, তবে 2024 শিক্ষাবর্ষে নতুন কারিকুলাম করার কারণে তোমাদের কিন্তু অন্য একটা বই দেওয়া হয়েছিল। তবে 2025 সাল থেকে আবার আগের কারিকুলামে ফেরত যাওয়া হচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত নতুন বইগুলো তোমাদের দেওয়া হয়নি এবং বছরের প্রথম থেকেও নতুন বইগুলো দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আমরা 2023 শিক্ষাবর্ষে যে বইগুলো পড়ানো হতো সেই বইটা নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা নির্ধারিত। এই বইটা 2 বছর ধরে পড়ানো হয় নবম দশম শ্রেণীতে, কিন্তু তোমরা শুধু দশম শ্রেণীতে বইটা পড়বে। চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে একটা শর্ট সিলেবাস করে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? এই বইটাতে যা যা আছে তা তোমাদের কখনোই সম্পূর্ণটা পড়ানো হবে না, যদিও বইটাতে বেশ কিছু পরিমার্জন করা হবে। তো সংশোধন করে বইটা যখন তোমাদের সামনে উপস্থাপন করা হবে, সেখান থেকে তোমাদের 1 বছরে যাতে পড়তে পারো তার উপযোগী একটা সিলেবাস করে দেওয়া হবে, এবং তার উপর ভিত্তি করেই 2026 সালে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা হবে, ঠিক আছে? তো আমরা দেখি বইটাতে কী কী গদ্য এবং পদ্য থাকছে। যে গদ্যগুলো থাকছে এখানে লেখক এবং গদ্যের নামগুলো দেওয়া আছে, আমরা দেখি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ফুলের বিবাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইব্রেরি এবং দেনা পাওনা, মোট 3টা গদ্য আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ, রোকেয়া সাখাওয়াত হোসেনের নিরীহ বাঙালি, মুহাম্মদ শহীদুল্লাহর পল্লী সাহিত্য, মুহাম্মদ লুৎফুর রহমানের উদ্যম ও পরিশ্রম, এস ওয়াজেদ আলীর জীবনে শিল্পের স্থান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রামাটির ভেপু, মোহাম্মদ ওয়াজেদ আলীর মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, বনফুলের নিমগাছ, বনফুল যদিও হচ্ছে তার ছদ্মনাম, কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন, মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব এবং লাইব্রেরি, 2টা গদ্য আছে। সৈয়দ মুস্তফা আলীর লেখা প্রবাস বন্ধু, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মমতাদি, রণেশ দাশগুপ্তের লেখা রহমানের মা, কবির চৌধুরীর পয়লা বৈশাখ, আবু ইসাকের লেখা বনমানুষ, জাহানারা ইমামের লেখা 71-এর দিনগুলি, মমতাজুদ্দিন আহমদের লেখা স্বাধীনতা আমার স্বাধীনতা, জহির রায়হানের লেখা বাঁধ, আনিসুজ্জামানের আমাদের সংস্কৃতি, হায়াত মাহমুদের সাহিত্যের রূপ ও রীতি, হুমায়ুন আজাদের বাংলা শব্দ, সেলিনা হোসেনের রক্তে ভেজা 21, হুমায়ুন আহমেদের নিয়তি এবং মোহাম্মদ জাফর ইকবালের তথ্য প্রযুক্তি। যদিও বা এই সব কয়টা গদ্য থাকবে না নতুন বইয়ে, এখান থেকে হচ্ছে বেশ কিছু গদ্য বাদ দেওয়া হবে, নতুন করে কিছু গদ্য অ্যাড করা হবে, বেশ কিছু পরিমার্জন করা হবে। তো আমাদের সময় যেটা হতো, এই বইটাতে মোট 30টার মতো গদ্য থাকতো, সেখান থেকে আমাদের বছরের শুরুতেই 15টা গদ্য বাছাই করে দেওয়া হতো, যেটা আমরা 2টা ক্লাস অর্থাৎ নবম এবং হচ্ছে দশম শ্রেণী 2 ক্লাস মিলে হচ্ছে আমরা এই বইটা শেষ করতাম। তো এখন তোমরা যেহেতু দশম শ্রেণীতেই পুরো বইটা পড়বে, তোমাদের হয়তো বা এখান থেকে যতটুকু ধারণা করা হচ্ছে 10টার মতো গদ্য দেওয়া হতে পারে, আবার কিছু পদ্য দেওয়া হবে। তার কি যখন নতুন বইটা ছাপানো হবে, নতুন বইটা যখন তোমরা হাতে পারবে, তখন কিন্তু তোমাদের ডিটেলসে জানিয়ে দেওয়া হবে যে কী কী পড়তে হবে, ঠিক আছে, বা মানবন্টন কেমন হবে। তো চলো শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা একটা গদ্য নিয়ে আলোচনা করি। যেমন দেখো, নিম গাছ লিখেছেন কে? বনফুল। তো প্রথমেই শুরুতে হচ্ছে লেখকের একটা পরিচিতি দেওয়া থাকে, অর্থাৎ যে লেখকটা গদ্যটা লিখবেন তার সম্পর্কে বলা থাকে কিছু তথ্য। যেমন বনফুল যে, তার প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। তার সম্পর্কে এখানে ডিটেলসে বলা আছে, তার কবিতা, গল্প, কোথায় পড়াশোনা করেছেন, বাবা মার নাম, ঠিকানা, জন্ম মৃত্যু সব, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে গদ্যটা থাকে। তো এখানে যে গদ্যটা আছে সেটা অনেকটা কবিতার মতো করে লেখা, ছোট একটা গদ্য, কিন্তু খুবই সুন্দর গল্পটা। এরপর দেখো, গদ্য শেষ হওয়ার পরে কিছু শব্দার্থ এবং টিকা থাকবে, কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ যেগুলো তোমাদের জানা দরকার, এবং কিছু ছোট ছোট টিকা থাকবে। যেমন দেখো, শিকড় অনেক দূরে চলে গেছে, এটা মানে কি? এই 3 লাইনে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তারপর থাকে পাঠ পরিচিতি। তোমরা যে গদ্যটা পড়লে এই গদ্যটাতে কী বোঝানো হয়েছে তার ডিটেলসে এখানে পাঠ পরিচিতি থাকবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এরপর থাকবে হচ্ছে যে গদ্যটা তোমরা পড়বে সেই গদ্যের উপর একটা অনুশীলনী। তো অনুশীলনী প্রথমেই থাকবে কর্ম অনুশীলন। তোমাদের যে দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো আসতো সেই ধরনের এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে। এরপর থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্নের পরে থাকবে একটা সৃজনশীল প্রশ্ন। এখন আসো সৃজনশীল প্রশ্নটা কী, যাদের কোনো আইডিয়া নেই, তোমাদের তো এবার বার্ষিক পরীক্ষা যারা দিলে দৃশ্যপট নির্ভর নামে কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা ছিল। 7টা থেকে 5টা অ্যান্সার করতে হতো, আশা করি মনে আছে সবাদের। তাহলে 7টা প্রশ্ন থেকে 5টা অ্যান্সার করতে, প্রতিটা হচ্ছে 8 করে। তো প্রতিটা প্রশ্নের ভিতরে আবার 2টা করে প্রশ্ন থাকতো, 4 করে 8 নাম্বার, ঠিক আছে, বা 3-5 করে 8 নাম্বার, এভাবে করে প্রশ্নগুলো করা হতো। আর সৃজনশীলে যেটা ছিল, এই সেমভাবে একটা দৃশ্যপট থাকতো, যার আগে 4টা প্রশ্ন ছিল।
এই গ আর খ যেটা সেটা হচ্ছে তোমাদের এই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর ক খর মতো, ঠিক আছে। তাহলে এই ক আর খ কি? ক নাম্বার হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো ছিল না এক কথায় উত্তর দাও ওই প্রশ্নগুলো, আর খ নাম্বারটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে। তো এটা হচ্ছে সৃজনশীল একটাও থাকতে পারে, বা ওই যে তোমরা যেভাবে বার্ষিক পরীক্ষা দিলে দৃশ্যপটবিহীন দৃশ্যপট নির্ভর সেভাবেও থাকতে পারে। তো বইটা হাতে পেলে তখন আর কি ডিটেলসে বোঝা যাবে যে বইটাতে কী কী পরিমার্জন করা হয়েছে। এবার আসো আমরা এই বইয়ের কবিতাগুলো নিয়ে আলোচনা করি। তো এখানে কবি এবং বিষয় কবিতার নামগুলো দেওয়া আছে। শাহ মুহাম্মদ সগিরের লেখা বন্দনা, আলাউলের লেখা হামদ, আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী, মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা জীবন সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাণ এবং জুতা আবিষ্কার, যতীন্দ্রমোহন বাগচির লেখা অন্ধবধূ, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ঝর্ণার গান, সুকুমার রায়ের লেখা ছায়াবাজি, গোলাম মোস্তফার লেখা জীবন বিনিময়, কাজী নজরুল ইসলামের তিনটা কবিতা আছে, আর সৃষ্টি সুখের উল্লাসে মানুষ এবং উমর ফারুক, জীবনানন্দ দাশের লেখা সেই দিন এই মাঠ, জসীমউদ্দিনের লেখা পল্লী জননী, বিষ্ণুদের লেখা একটি কাফি, সুফিয়া কামালের লেখা আমার দেশ, সিকান্দার আবু জাফরের লেখা আশা, ফরুক আহমেদের লেখা কবিতা বৃষ্টি, আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নেই, সুভাষ মুখোপাধ্যায়ের মেয়ে দিনের কবিতা, আবুল হোসেনের লেখা পোস্টার, সুকান্ত ভট্টাচার্যের রানার, শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, হাসান হাফিজুর রহমানের অবাক সূর্যোদয়, সৈয়দ শামসুল হকের আমার পরিচয়, আল মাহমুদের লেখা বোশেখ, রফিক আজাদের চুনিয়া আমার আর্কিডিয়া, বিমলেন্দু গুণের লেখা স্বাধীনতায় শব্দটি আমাদের কীভাবে হলো, কামাল চৌধুরীর লেখা সাহসী জননী বাংলা এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা মিছিল। এটা ক্ষেত্রে সেম, আমাদের সময় যেটা হতো 30টার মতো পদ দেওয়া থাকতো বইয়ে, সেখান থেকে সরকার ক্লাস 9-এর শুরুতেই 15টার মতো পদ সিলেক্ট করে দিতেন, আমরা সেটা 2 বছর ধরে পড়তাম। তোমরা যদি ক্লাস 10-এই বইটা পড়বে, তা আমার যেটা ধারণা 10টার মতো পদ থাকবে সর্বোচ্চ, এটাই তোমাদের হচ্ছে 1 বছর ধরে পড়তে হবে, কারণ একটা শর্ট সিলেবাস তোমাদের দেওয়া হবে। আবারও বলছি একান্তই আমার নিজস্ব ধারণা, কারণ এখনও সিলেবাস দেওয়া হয়নি, বই ছাপানো হয়নি, সবগুলো বই তোমরা হাতেও পাওনি। তো যখন বইগুলো পেয়ে যাবে, সিলেবাস দিয়ে দেওয়া হবে, তখন তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে যে কী কী তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো আসলে একটা কবিতা নিয়ে আলোচনা করি আমরা। প্রাণ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো লেখক পরিচিতির মতো আমরা যেমন গদ্যে দেখেছিলাম লেখক পরিচিতি আছে, তেমনইভাবে এখানে কিন্তু কবি পরিচিত থাকবে। যে কবিতাটা পড়বে সেই কবিতাটা যে লিখেছেন সেই কবির একটা পরিচয় দেওয়া থাকবে, তার জন্ম, মৃত্যু, বাবা মার নাম, জন্মস্থান, মৃত্যুস্থান, তার লেখা উল্লেখযোগ্য যে কবিতা, গ্রন্থ, উপন্যাস যা যা লিখেছেন, তার পড়াশোনা, ঠিক আছে, এই সব কিছু এখানে ডিটেলসে দেওয়া থাকবে। এরপরে থাকবে আমাদের কবিতাটা বা পদ্য যেটা আছে। তারপর হচ্ছে পদ্মটা পড়া শেষ হয়ে গেলে দেখবে এই পদ্মের থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ এবং টিকা রয়েছে, ঠিক আছে। বেশ কিছু শব্দের অর্থ তোমাদের জানতে হবে, আবার বেশ কিছু টিকাও জানতে হবে। যেমন দেখো, নব নব সঙ্গীতের কুসুম ফুটে, কথাটা অর্থ কী? 2-3 লাইনে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। বিরহ মিলন থেকে অশ্রুময়, এখানে একটা লাইন আছে কবিতা, এই লাইনটার অর্থ কী খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। আবার অমর আলোয় শব্দের অর্থ কী, এভাবে করে শব্দার্থ এবং টিকা থাকবে প্রতিটা পদ্মের শেষে। তারপর থাকবে পাঠ পরিচিতি। তোমরা যে পদ্মটা পড়লে এই পদ্মটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, যেমন এই যে মাত্র যে কবিতাটা দেখলাম আমরা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের করিও কমল কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত করা হয়েছে। তো এভাবে করে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং এই কবিতার মূল বিষয়বস্তুটা কী, কবিতার মূল ভাবটা কী, সেটা হচ্ছে পাঠ পরিচিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রতিটা পদ্মের বা কবিতার শেষে। তারপরে আসো কবিতার অনুশীলনী দেখি আমরা। এখানে প্রথমে থাকবে কর্ম অনুশীলন। তো এখানে একটা বা দুটা ছোটো ছোটো কাজ ছিল আগের বইটাতে, যেটা হচ্ছে তোমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর মতো। তারপর থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, আর এরপর হচ্ছে থাকবে সৃজনশীল প্রশ্ন। যেটা বললাম গদ্যের সৃজনশীলের মতো পদ্ম তোমরা হচ্ছে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো অ্যান্সার করেছো পরীক্ষায়, এরকম একটা দৃশ্যপট থাকতো এবং 2টা প্রশ্ন থাকতো না, এখানেও কিন্তু সেম এই 2টা প্রশ্ন আছে। আরও 2টা প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে তোমাদের একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের মতো আর একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মতো। মানে এক কথায় বলতে গেলে আমি যদি তোমাদের সংক্ষেপে বলি, তোমরা যে বার্ষিক পরীক্ষা দিলে বা 2024 সালে, সেই বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীতে যেটা হতো, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলায় তোমাদের ছিল প্রথমে 15টা কি বহু নির্বাচনী প্রশ্ন, এই যে নৈবতিক যেগুলো, 10টা ছিল এক কথায় উত্তর দাও, এগুলো 25, 10টা ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, গেল 45, তারপর 3টা ছিল দৃশ্যপটবিহীন প্রশ্ন, গেল 60 নাম্বার, আর বাকি 40 নাম্বার ছিল এই দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এই হচ্ছে মোট 100, ঠিক আছে। তো এই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো হচ্ছে যে গ এবং ঘ নাম্বার যেটা, ঠিক আছে, এই 40 নাম্বারের জন্য। আর আগে যেটা হতো, মানে যে বইটা নিয়ে আলোচনা করছি, এই বইটাতে আলোকে যে পরীক্ষাগুলো হতো সেখানে হচ্ছে পরীক্ষায় নৈবত্তিক আসতো, মানে যে সংক্ষিপ্ত নৈবত্তিক প্রশ্ন থাকতো 30টা, আর সৃজনশীল থাকতো 10টা, 11টা বা 10টা, সেখান থেকে 60টার অ্যান্সার করতে হতো, প্রতিটা 10 করে মোট 70 নাম্বার। এই যে সৃজনশীল দেখতে পাচ্ছ তোমরা, এটা মার্কিং কীভাবে হতো 1, 2, 3, 4, এই হচ্ছে মোট 10 নাম্বার, ঠিক আছে। এখন নতুন বই দিলে দেখা যাবে আসলে মানে কী করা হয়েছে, কীভাবে মার্কিংগুলো করা হচ্ছে। শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা দশম শ্রেণীর 2025 সালের বাংলা বইয়ের একটা রিভিউ দেখছিলাম।
আশা করা যাচ্ছে এই 2023 সাল পর্যন্ত যে বাংলা বইটা পড়ানো হয়েছে সেই বইটাই কিছুটা পরিমার্জন করে তোমাদের আবার দেওয়া হবে। তো এখন যেহেতু বছরের শুরুতে নতুন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম, আমার যদি কোনো সফট কপি বা ড্রাফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই হচ্ছে আজকে আমরা 2023 সালের নবম দশম শ্রেণীর যে বাংলা বইটা ছিল সেই বইটার একটা রিভিউ তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, কমেন্টে হচ্ছে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা অন্যান্য বিষয়গুলোর হচ্ছে বইগুলোর একটা রিভিউ পেয়ে যাবে, সেই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারবে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।